ওয়েলকাম ব্যাক টু সেকেন্ড লিংক। পেয়েছো সবাই? দেখতে পাচ্ছ লিংক পেয়েছো? Okay, have you entered everybody? Okay, now complete the information transfer and let me discuss the answer with you. Have you completed? Should I go to answer? Yes, sir. Okay, fine. And in number one, we see that here is the event of which November 1963 event. Which is the event? November 1963. What happened? কি হয়েছিল সেদিন? তোমাদের কি মনে হয়? Gettysburg Address was delivered. Okay. In November 19. 1863. American Civil War. In 1983, in November, uh, that was the name of the events, and this name you see. Oh, okay. Before that, I need the number one answer. Oh, year and time. When was he born? He was born in 16. 12 February February 1809. 1809. ঠিক আছে? He was born on 12 February 1809. তোমাদের আনসারটা এইরকম ধরনের হবে পরীক্ষা খাতায় এইভাবে যখন তুমি আনসার লিখে দিবা এখানে তুমি আলাদাভাবে আনসার শুরু করবা। সেই আনসার লেখার সময় তোমাকে আর প্রশ্ন তুলতে হবে না, প্রশ্নের কোনো শব্দ লিখতে হবে না, জাস্ট এইভাবে আনসার দিয়ে তুমি পাশেই এখানে নিচে শুরু করে দেয় লিখতে 1 2 3 4 যেভাবে নাম্বার আছে এভাবে নাম্বার লিখবা। নাম্বার দিয়ে যেমন এখানে তুমি দেখাই দিলা যে আমি অ্যানসার গুলো বলি আমার লেখা হয়ে গেছে। একজন করে আমি জিজ্ঞেস করবো, অসুবিধা নেই। তাহলে একটা আনসার তোমাদের কাছ থেকে পেলাম যে ফেব্রুয়ারি 12 1809। জাস্ট একটা ডকুমেন্ট রাখার জন্য, তোমরা যেহেতু লিখলে তোমাদের সুবিধা, তোমরা তো তুলেছো, আমি লিখেছো আমি জানি, তোমাদের স্ক্রিন যেখানে আছে স্ক্রিনের মধ্যে যেন তোমাদের ডকুমেন্টসটা থাকে, এই জন্য তোমাদেরকে আনসার আমি চিন্তা শক্তি বাড়ানোর জন্য আগে লিখছি না, পরে লিখে দিচ্ছি, এবং তোমরা সেটাকে আবার স্ক্রিনশট নিবা যে তোমার নিজের এটা রেকর্ড থাকে, যে তুমি এটাকে রেকর্ড হিসাবে তোমার স্ক্রিনশটের জায়গায় লিখে দিলাম, এবং এগুলোকে পেন ড্রাইভে ভরে নিয়ে আবার প্রিন্ট করে নিবা। দেখবা যে তোমার পড়াটা থেকে গেল, সফটওয়্যার নষ্ট হয়ে গেল, পড়াটা হারাবে না। ঠিক আছে? নাম্বার 2 তে আমরা যাই। নাম্বার 2 ছিল এমন একটা ইভেন্ট তোমাকে বলতে হবে যেটা ঘটেছিল 19 নভেম্বর 1863। আচ্ছা প্রিয়াঙ্কা বলো, নাম্বার 2 বলো দেখি কি করেছিলেন এটা হবে তিনি? আমেরিকান সিভিল ওয়ার। তার আগে মনে হয় আরেকটা ঘটনা আছে। স্যার গেটিসবার্গ অ্যাড্রেস হওয়ার সম্ভাবনা হ্যাঁ, বেশি ইয়েস মনে হচ্ছে। ইয়েস, মানে এখানে ওই দিনটাই উনি ওয়ার তো ঘটছিল, কিন্তু ওয়ার তো একদিন ঘটে না, ওয়ার তো ওই পিরিয়ডটা ধরেই কয়েক দিন ধরে বা কয়েক মাস ধরে চলছিল, কিন্তু ওই ডেটটাতে উনি কি করেছিলেন, তিনি ডেলিভার্ড হিজ অ্যাড্রেস অর ডেলিভার্ড হিজ স্পিচ। ওকে, ইন দ্য আমেরিকান সিভিল ওয়ারে উনি এই যুদ্ধ চলাকালীন সময়ে উনি একটা ভাষণ দিয়েছিলেন এই তারিখে, ওটা হচ্ছে নভেম্বর 19 1863। তাহলে আমরা বলতে পারি যে ডেলিভার্ড গেটিসবার্গ অ্যাড্রেস, এই কথাটা আনসারটা ভালো হবে। ঘটনাটা কি ঘটেছিল? ডেলিভার্ড গেটিসবার্গ অ্যাড্রেস, এবং এটা যেহেতু ইভেন্টটা যেহেতু শুরুতে আছে, সবই শুরু হচ্ছে বড় হাতের দিয়ে, ক্যাপিটাল দিয়ে, এই জন্য আমরা এখানে আমরাও ক্যাপিটাল দিয়ে লিখবো। লিখে রাখো সবাই, ডেলিভার্ড, ভুল হলে কারেকশন করো, ডেলিভার্ড গেটিসবার্গ অ্যাড্রেস। ঠিক আছে? গেটিসবার্গ অ্যাড্রেস। স্যার আমি দিছি হলো গেটিসবার্গ অ্যাড্রেস ওয়াজ ডেলিভার্ড ইন এতটুকু দিছি। হ্যাঁ, এখন তোমার এই বড় করে লেখার প্রয়োজন হবে না, কারণ ওরা বলেই দিয়েছে নভেম্বর 1963, আর এখানে প্লেস হলে তোমাদেরকে জিজ্ঞেস করতো। হ্যাঁ, প্লেস আমেরিকা এখানে একটু লাগছে বলে লিখেছে, আর বাকিগুলো লাগে নাই, পুরোটা আমেরিকারই ঘটনা। তো ওইখানে ওই জন্য তাহলে হোয়াট হ্যাপেন্ড, যে ডেলিভার্ড গেটিসবার্গ অ্যাড্রেস,
অর্থাৎ তিনি গ্যাটিসবার্গের যে ভাষণ, ওই ভাষণটা তিনি দিয়েছিলেন, এই কথা বললেই হবে। ঠিক আছে, তো এটা তোমার যেহেতু এটা ভাষণের নাম, তাই তোমাকে ক্যাপিটাল লেটারে গ্যাটিসবার্গ অ্যাড্রেস দুটোই লিখতে হবে ক্যাপিটাল লেটারে। ওকে, পরেরতে যাই আমরা, নাম্বার 3 তে যাই। নাম্বার 3 এ হচ্ছে, দাঁড়াও বের করে নিয়ে আসি। নাম্বার 3 তে হচ্ছে আমাদের, দেখা যাক কি জিনিস নাম্বার 3। নাম্বার 3 তে ইয়ার এন্ড টাইম, সবটাই এখানে ইয়ার এন্ড টাইম। টু বিকেম দ্য প্রেসিডেন্ট, when was he become the president? 16th. না 1861 না, 1861 এটা হচ্ছে তুমি আফিফা যেটা আনসার বললা সেটা হচ্ছে তিনি কততম প্রেসিডেন্ট, তা না, এখানে বলছে যে তিনি কবে হয়েছিলেন প্রেসিডেন্ট। হ্যাঁ, তোমার ওই ডেটটা লাগবে। 1861 He was became president in 1861. Yes, the time is 1861. এটা মাথায় রাখো সবাই। এটা তাহলে আফিফার এবার আশেপাশে শব্দ বন্ধ হয়েছে নাকি? আমার এখান থেকে মাঝে মাঝে এরোপ্লেন যায়, সেটা শব্দ হয়। আমার বাসাটা বিজয় সরণি, এই যেটা পুরাতন এয়ারপোর্ট, ওটার পাশে। ওইখানে এরোপ্লেন ওঠে আর্মিদের। যাই হোক, ডেলিভার্ড গ্যাটিসবার্গ, তারপরে আমরা বললাম হি ওয়াজ বিকেম প্রেসিডেন্ট ইন 1861. এবার নাম্বার 4 যাই। এবার হোয়াট হ্যাপেন ইন আমেরিকা ইন 1st জানুয়ারি 1863? কি ঘটেছিল আমেরিকাতে প্রেসিডেন্ট হওয়ার পরে? এই প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কি করেছিলেন, ঘটনাটা কি ছিল মনে আছে? declared a ban of slavery. ভেরি গুড, ডিক্লেয়ার্ড এ ব্যান অন স্লেভারি। এটা লেখো সবাই। নাম্বার 3 হচ্ছে ডিক্লেয়ার্ড এ ব্যান অন স্লেভারি। declared a ban. ব্যান মানে কি, কে পারে? আফিফা বলো, ব্যান মানে কি? বলো আফিফা, ব্যান মানে কি? তো জানি না। ব্যান মানে হচ্ছে নিষেধ করা। হ্যাঁ, নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা, গুড, নিষেধাজ্ঞা। ব্যান হচ্ছে declared a ban on slavery and last died in, সবাই আমি পারবে। বলি, লাস্ট ওয়ানটা আমি বলি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর বলো, যতক্ষণ তুমি বলছো। 64. হ্যাঁ আর তুই দুজনে ভুল করেছো, আবার বলো। স্যার, এটা হবে এপ্রিল 14, 1965। হ্যাঁ হ্যাঁ, লাফাতে লাফাতে ভুল করলে হবে না। এপ্রিল 14, ঠিক আছে, এপ্রিল 14, 14। 1965। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে এপ্রিল 14। এপ্রিল 14 এ কি 1865, এপ্রিল 14 1865। এই মোটামুটি এইভাবে আমাদের উপরের এটা কোশ্চেনে থাকবে, আমরা দেখবো, আমরা এইভাবে লিখবো। এর চাইতে বেশি কেউ কিছু লিখবে না, লিখলে তো সময় নষ্ট হয়ই। তার পাশাপাশি যে কাজটা হয়, আমি বোর্ড এক্সামিনার, সেই হিসেবে আমি জানি, ঢাকা বোর্ডের খাতা দেখি আমি, তো আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় এইভাবে। আমাদের ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো আমাদেরকে জাস্ট মুখে বলে যে স্যার এই পরিমাণে এই স্ট্যান্ডার্ড নাম্বার দেবেন আপনারা, ওভার মার্কিং করবেন না, বিলো মার্কও করবেন না, ঠিক আছে? আর এই যেগুলো তোমাদের মাল্টিপল চয়েস, এইগুলোকে আমাদের কাছে লিস্ট দিয়ে দেয়। এই ধরো যে এমন একটা লিস্ট আছে, ঠিক আছে, আমরা মানে প্রচুর টাইম খাতা অল্প সময় দেখতে হয়, তখন আমরা করি কি ওইটাকে সামনে রাখতে রাখতে আমাদের মুখস্থ হয়ে যায় আনসার, আমরা এগুলোকে সিরিয়ালে দেখতে থাকি। এখানে কেউ যদি 1-এর পরে 3 আর 3-এর পরে 5 লিখে, পরে 4 আর 2 লেখে, তার জন্য যেটা রিস্ক হয়ে যায়, টিচারকে এত দ্রুত খাতা দেখতে হয় এত অল্প সময়ের মধ্যে, টিচারের মাথা তখন এক্সেপশনাল কিছুর জন্য অতটা কাজ করে না, টাইমটা খুবই অ্যাবনর্মাল টাইম। 7 দিন 150 খাতা দিয়ে আসতে হবে, আবার পরে 10 দিনে 100, আবার পরে 10 দিনে 100, এরকম, ঠিক আছে? তো 150 খাতা 7 দিনে দিতে হবে, এরকম মোট 350-400 খাতা আমাদের খুব তাড়াতাড়ি দিতে হয়। তো আমরা তখন পাগলের মতো খাতা দেখি। এই জন্য কেউ সিরিয়াল নষ্ট করবে না। ইভেন তুমি যদি একটা কোশ্চেন আনসার না পারো, তুমি নাম্বার দিয়ে ফাঁকা রাখবে, তারপরে যাবে নিচে। তাহলে তোমার সুবিধা কি, স্যার দেখতে গিয়ে এই জায়গায় একটা কাটা চিহ্ন দিয়ে ওখানে যেতে পারবে। স্যার কিছুতে ভুল করে 3-এর উত্তর তুমি আসলে দাও নাই, তুমি 4-এর দিয়েছো, স্যার 3 নম্বর লাইনে দেখছেন,
দেখতে গিয়ে উনি কিন্তু এত মাথা কাজ করবে না, ওনার তো খাতা শেষ করতে হবে। আমাদের দেশে খাতা দেখার ব্যবস্থাটাই একটু এখন তো আদ্যিকালে থেকে গেছে, বুঝছো? মাল্টিপল চয়েসটা ভালো আছে, এমসিকিউ, আর এইগুলার অবস্থা খুব খারাপ, যেগুলো আমরা খাতা হাতে টেনে কেটে দেখি, এত অল্প সময় দেয়। এটা রাইট, এটা রাইট, 3 নম্বরে দেখবো এটা, কিন্তু তুমি লিখছো এটা 4 লিখছো, আর স্যার 4-এর দিকে এত খেয়াল করবে না, এখানে কাটা দিয়ে চলে যাবে। ঠিক আছে, এই কাজটা তোমরা করবে না। আমি বোর্ড এক্সামিনার হিসেবে যখন যেটা ফেস করেছি স্টুডেন্টদের খাতা দেখতে গিয়ে, বোর্ড থেকে ইনস্ট্রাকশন পেয়েছি, তোমাদেরকে সবসময় বলবো বোর্ড স্ট্যান্ডার্ড ভালো মার্কস কিভাবে উঠে সেরকম নোট তোমাদেরকে দেবো। এরপরে চলে যাই আমরা পরের কোশ্চিন, সেটা হচ্ছে তোমাদের জন্য কোশ্চিনটা ছুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে রাইট এ সামারি অন দিস প্যাসেজ। এটা তোমরা আজকে করলে আমি তোমাদেরকে নেক্সট দিন এটার আনসার দিয়ে দিব আগামী শুক্রবারে, এবং আগামী শুক্রবারের জন্য আমি এখন রাইটিংও দিয়ে দিচ্ছি। গতকালকে শুক্রবারে যারা করবে না তারা শনিবারে, শনি সোম বুধ, আর যারা শুক্রবার সহ করবে বেটার, শুক্র শনি সোম বুধ সাথে আরো ভালো। তবে যারা শনিবারে করছো, শুক্রবারের কোনো কিছু তার মিসিং হবে না, সে আবার পাবে। হ্যাঁ বলো বলো। স্যার যেহেতু এই ক্লাসটা আবার নেক্সট শনিবার হবে, তাহলে এসডব্লিউ বোর্ডটা কি শনিবারের শনিবারের আগে, এই সোমবারে আমরা সেকেন্ড পেপার পড়বো। ঠিক আছে, অর্থাৎ তোমার পরের এই কাজটা আজকে পড়ালেখা করে নিবা, করে নিয়ে তুমি তোমার সুবিধা মতো 7 দিন সময় আছে, নেক্সট শনির মধ্যে ফার্স্ট পেপার দিয়ে আমাকে কারেকশন করে ফেলবা। আমি যখন তোমাকে পড়াইতে বসবো শনিবারে, তখন তুমি জানবা যে স্যারের ওটা আমি অলরেডি আনসার সহ স্যারের কাছ থেকে ফেরত পেয়েছি। মানে শনিবার তোমাকে যথেষ্ট আগে দিতে হবে, সকালের মধ্যে দিতে হবে, নইলে শুক্রবার দিয়ে দিতে হবে, যাতে আমি তোমাকে দেখে আবার ফেরত দিই, যখন আমি পড়াবো তখন দেখবা যে এটা কমপ্লিট হয়ে আছে, এরকম আর কি। এটা মাথায় রেখো। আর বলো বলো স্যার, সামারিতে বেশি নাম্বার কিভাবে তোলা যাবে? তাতে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি কাকুলিতে, ওতেই এটা স্যার কি অ্যাসাইনমেন্ট আমি তো জানি না। অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিব আমি, যে সামারি, হাউ টু রাইট ডাউন সামারি। সামারি হচ্ছে অ্যাকচুয়ালি নট ইন ওয়ান ওয়ার্ড বাট নট ইন মাচ ওয়ার্ডস। এটা একেবারেই সেন্ট্রাল আইডিয়াও ঠিক নয়, সেন্ট্রাল আইডিয়া হচ্ছে থিম। এটা হচ্ছে ইন শর্ট, ইন ব্রিফ দ্য ডেসক্রিপশন, অর্থাৎ এখানকার প্রয়োজনীয় কথাগুলোকে 5টা বাক্যের ভিতরে 50টা ওয়ার্ডের মধ্যে করে ফেলতে হয়, তাহলে সামনে ভালো মার্কস আসবে, এর মধ্যে কোনো বিকল্প নাই ইনশাল্লাহ। তো এটার তোমরা কোশ্চিন আনসার তো করলাই এটা, তারপরে তোমরা 5 নাম্বার প্রশ্নটা লিখে নাও, বাড়ির এসডব্লিউ হিসেবে লিখে নাও, নাম্বার 5 লেখো, এটার এসডব্লিউ হিসেবে সবাই লেখো, নাম্বার 5 দাও, নাম্বার 5 দিয়ে এসডব্লিউ রাখো। রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। ঠিক আছে, কোশ্চিনটা হবে রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ। এখন স্টুডেন্টরা কিন্তু ঠান্ডা মাথায় কাজ করার কথা, সেই জায়গায় ওরা করে কি, ওরা পরীক্ষার খাতায় মাথা গরম করে ফেলে। মাথা গরম করে যেটা করে, আমরা পেয়েছি, এটা অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে সামারি দিয়েছে অ্যাবাভ প্যাসেজ, হ্যাঁ, ও এখন ভাবলো যে অ্যাবাভ মানে তো ওপরে, তাইলে বোধহয় 1 নাম্বার প্যাসেজ সবার উপরে যেটা আছে ওটাই বোধহয় লিখতে হবে। আমরা বোর্ড খাতাতেও এরকম দেখেছি যে ওই 1 নাম্বার প্যাসেজের সামারি লিখে দিছে। এই কাজটা কিন্তু কেউ করবে না। এটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেনের উপরে যে প্যাসেজটা আছে ওটাই 5 নাম্বারে তোমাদেরকে বলবে যে রাইট এ সামারি। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমার হোমওয়ার্ক। হ্যাঁ, রাইট এ সামারি। প্রিয়াঙ্কা, গতদিনের পড়া পড়েছো বাসায়? লোডশেডিং, উড কাটার, আর কি যেন একটা, ওটা ভুলে গেছি। ওটা তো চলছে, নেক্সট উইকে পরীক্ষা দিবে। হ্যাঁ, পড়াটা হোমওয়ার্ক পাঠিয়ে দিবে, আর পরীক্ষাটা আমার সামনে সেদিন স্যার কিসের উপর পরীক্ষাটা দিব, আর আরেকবার যদি বলেন তাহলে ভালো হয়। যেগুলোর নাম তুমি বললে, আর যেগুলো আমি প্রতি সপ্তাহে একবার করে রাইটিং দিব, আর পরের সপ্তাহে সেটা নোট, আনসার সহ নোট যেটা পরীক্ষায় লিখে দিবা, তারপরে আবার নোট দিব। ঠিক আছে, তো আমি যা যা আইটেম দিছিলাম ওটার উপরে। তো সেটা ছাড়া আমি যে প্যাসেজটা পড়ালাম 1 নাম্বার আর 2 নাম্বারের কোশ্চেন হিসেবে, ওইটা পড়েছো কালকে? বলো। 1 নাম্বার আর 2 নাম্বার কি বুঝি নাই। 1 নাম্বার আর 2 নাম্বারের কোশ্চেনের জন্য যে আমি প্যাসেজ পড়ালাম,
প্রথম প্যাসেজটা। ওই স্যার মেহেরজানের ওইটা। হ্যাঁ, হ্যাঁ স্যার ওটা ইউনিট 5 লেসন 1 পারো তো, কিন্তু জি বাসায় স্যার। তো আরেকবার পড়তে হবে। আমি দেওয়ার পর ওকে স্যার পরে বাসায় আবার পড়তে হবে, ঠিক আছে? এই কাজটা সবাই ওকে স্যার করবা। পরে রাখবো। কেমন পড়ছো এটা আমি শনিবার দিন কিন্তু এটাকে রিপিট করব প্রশ্ন যাচাইয়ের জন্য, ঠিক আছে? যেমন আজকে জিজ্ঞেস করবো কাল কেমন করেছো। এখন আফিফা আর বের করো, প্রিয়াঙ্কা ইউনিট 2 লেসন 5 বের করে একটা ভালো করে রিডিং দাও, যেন কালকের পড়াটা আমি জিজ্ঞেস করার সাথে সাথে পারো, ঠিক আছে? আর তাহমিদ আর ওয়াসি তোমরাও এই মধ্যে ফরটুডে বইটা নাও। ফরটুডে বইটার মধ্যে দেখো ইউনিট 5 লেসন 1 আছে, দেখো ইউনিট 5 লেসন 1 ওটা আছে মেহেরজানের উপর একটা কম্প্রিহেনশন আছে, বের করো মেহেরজান। এটা কোনো সময় আমি কম্প্রিহেনশন লিখে দিব, যেমন আজকে আনসিন লিখে দিয়েছি ওরকম লিখে দিব, সিন 2 নাম্বার লিখে দিয়েছি, 1 নাম্বারটাও লিখে দিব। আর কোনো কোনো সময় আমার বই সহ বের করে পড়া লাগতে পারে, এই জন্য আজকে তাই করছি। বই থেকে ইউনিট 5 লেসন 1টা বের করো সবাই, বের করে একটা সাইলেন্ট রিডিং দাও। আমি এখান থেকে প্রশ্ন ধরবো তোমাদেরকে, সবাইকে ধরবো। তো আমার বইটা 2 সপ্তাহ আগে একটু হারাই গেছিল, তো আমি ও, খুঁজে পাচ্ছি না। আমি আচ্ছা তুমি চেষ্টা হ্যাঁ দেখে চেষ্টা করো, হ্যাঁ গুগলে বের করতে পারো খুব ভালো হয়। গুগলে চেষ্টা করো, আর যদি না পারো আজকে আমার কাছ থেকে রিডিং শুনে নাও, শুনে আনসার করো। তবে উইদিন 7 days ইউ ম্যানেজ দিস আইদার বুক অর দ্য স্ক্রিনশট ফ্রম দ্য গুগল থেকে নামিয়ে নিতে পারো, ঠিক আছে? গুগলে যদি সার্চ দাও এসএসসি ফরটুডে বেরিয়ে আসবে, কোনো সমস্যা নেই, ওখান থেকেও পড়তে পারো। আবার যে কোনো স্কুলে তুমি যেখানে পড়ো একটু লাইব্রেরিয়ান স্যারকে যদি রিকোয়েস্ট করে একটা বই ফেরত নিতে পারো, যে স্যার আমাকে একটা বই এক্সট্রা দেন, হারিয়ে গেছে, অনেক বই থাকে বছরের শেষের দিকে থাকে, চায় নিতে পারো। আমি তোমাদের ক্লাস নেন কোন স্যার? তামিদ না তো? ইয়া তামিদের ভাই, তোমার নাম হচ্ছে কি বললাম যেন? রায়ান। স্যার রাইয়ান। কোন স্যার ক্লাস নেন তোমাদের? জি স্যার। তোমাদের ক্লাস নেন কোন স্যার? ইংলিশ ফার্স্ট পেপার কে নেন আর সেকেন্ড পেপার কে নেন? স্কুলে হ্যাঁ, স্যার সেকেন্ড পেপার নেন হলো মাসি স্যার, আচ্ছা মফি স্যার। আর ফার্স্ট পেপার নেন হলো আব্দুল আজিজ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের কলেজে আমার কলেজ সেকশনে আর কি, আমাদের যেমন আমার কাকুলিতে আমি কলেজ সেকশনে ক্লাস নেই, যেমনি তোমাদের ওখানে কলেজ সেকশনে ক্লাস নেই। আমার ক্লাসমেট বন্ধু মেজবাউল ইংলিশের চেনো? মেজবাউল স্যার স্পোর্টসের দিন দৌড়াদৌড়ি করে, দেখবা মোটা করে একটু বড় সড়ো, অনেক দিন থেকে আছে আমাদের তোমাদের এই স্কুলে এবং কলেজে। হ্যাঁ, কলেজ সেকশনে আছে। মিসবাউল হক জুয়েল, দেখলে চিনবা, সে আমার ক্লাসমেট। সে আর আমি রাজশাহী ভার্সিটিতে একসাথে পড়াশোনা করেছি। একই ভার্সিটিতে আমরা অনার্স মাস্টার্স এই রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তোমাদের মেজবাউল স্যার যদি রেসিডেন্সিয়ালে কলেজে ভর্তি হও তাহলে পাবা, এখন হয়তো চিনো না। তবে স্পোর্টসের মাঠে দেখার কথা, সে অনেক অ্যাক্টিভ, ম্যানেজমেন্টের কাজে থাকে বেশিরভাগ, বুঝছো? কিংবা তুমি জি যদি স্যার। বাসায় আজকে ম্যাগাজিনটা খুলে নিয়ে দেখে নাও, তাও দেখবা মেজবাউল হক লেখা আছে। যাই হোক, তোমরা এই যে 5 নাম্বারটাকে করো, 5 নাম্বারটাকে হোমওয়ার্ক হিসেবে স্ক্রিনশট নাও। রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস। অবশ্যই লিখে এটা আজকে থেকে আগামী শনিবারের ভেতরে, আমার শুক্র বা শনিবারের ভেতরে সবাই পাঠিয়ে দিবে আমার ইয়েতে। শুক্রবারের ভিতরে পাঠানো ভালো, শুক্রবার সকালের ভেতরে পাঠিয়ে দিবে। স্যার কি পাঠাই দিব, কি পাঠাবো? এই সামনে 5 নাম্বারটা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নাও। এই যে 5 নাম্বার, আচ্ছা আচ্ছা, ইয়ে সামারি লিখে পাঠিয়ে দিব। কারেকশন করে Okay, দিব, sir. ঠিক আছে? আমি কারেকশন করার পর বাবার আমার নোটও পাবে। স্যার ফার্স্ট লাইনটা কি করব? এরকম দ্য প্যাসেজ ডিলস উইথ লিখতে পারো, অসুবিধা নাই, ঠিক আছে? অথবা প্যাসেজ ডিলস না দিয়ে সরাসরি আব্রাহাম লিঙ্কনের পরিচয় দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এটা তুমি পাঠানোর মানে হচ্ছে তুমি লেখা শেখা, কারণ কমন না আসলে পাঠতে হবে। আবার আমার নোটটা পাওয়া মানে আবার মুখস্থ করে নেওয়া, যে কমন আসলে আবার ভালো লিখতে পারবে, এই না আসলে যেন ভালো লিখতে পারো, যদি প্র্যাকটিস করা আর কি। হ্যাঁ, আমার কাছে পাঠিয়ে দেবে লিখে আগে। তো ওকে, আমরা চলে যাই। আর আমাদের
1 তাহলে আমাদের 5 নাম্বার পর্যন্ত আমরা দেখছি। তাই এখানে থাকে মার্কস কত থাকে জানো? বলো তো, সামারিতে কত মার্ক থাকে? আর কোশ্চেন সম্পর্কে আইডিয়া আছে? সামারিতে কত মার্ক থাকে বলো? স্যার 10। সামারিতে 10। তাহলে সামারিতে 10, ইনফরমেশন ট্রান্সফার 5, এ হচ্ছে 15। আর আমাদের যে উইথ প্যাসেজ ফিলিং দ্য গ্যাপস ওতে থাকে 5, এর হচ্ছে 20। আর তোমার 10 থাকবে কোশ্চেন আনসার 2 নাম্বার কোশ্চেন, এই হচ্ছে 30। আর 7 থাকবে আমাদের 1 নাম্বার কোশ্চেন প্যাসেজের সাথে যেটা আছে মাল্টিপল চয়েস এমসিকিউ, এই হচ্ছে 37। এই 37 মার্কের মধ্যে খুব বেশি 2 মার্ক কাটা যেতে পারে যদি ভালো করে লেখাপড়া করো, ঠিক আছে? সে 2 মার্ক কোথায় কাটা যেতে পারে? এই আর একটু বলবেন, আমি একটু রিডিং পড়া নিয়ে বিজি ছিলাম, আমি ওই যে ওইটা রিডিং পড়লাম লেসন 5টা। মার্ক বন্টন বলছি, সবসময় আরো বলবো এটা। তো 2 নাম্বারের ওই 2 যদি কাটা যায় 5টা প্রশ্নে, তাহলে 8 দিলে ওখানে তুমি ফুল মার্কস পাওয়ার কথা, অথবা ওখানে ফুল মার্কস আসলো সামারিতে খুব বেশি 1-2 কাটতে পারে, ঠিক আছে? এইভাবে 37 এর মধ্যে মিনিমাম 35 তুলতে হবে, তাহলে তোমার জিপিএ 5 এর জন্য তুমি আগায় যেতে পারবা। কারণ কোশ্চেন নাম্বার 5 এর পর থেকে সবই প্রায় সলিড মার্কস, যেমন সি নাম্বার কম্পিটিং সেন্টেন্স, ঠিক আছে? ওটা 6 নাম্বারের ম্যাচিং 3 কলামস, এটা সলিড মার্কস। 7 নাম্বার সলিড মার্ক, 7 আর 7 কত পাইলা? 8 আর 15 মধ্যে 15 পাইলা, তো 35 আর 15 50 পেতে হবে। আমার কথা বুঝতে পারছো? আউট অফ 60, 28 আর 15, 15 আর এদিকে হচ্ছে তোমার 37, 15 আর 37 কত? 52। আউট অফ 52 ইউ উইল হ্যাভ টু গেট 50 মার্কস এখানে। তাহলে তুমি পরবর্তী যে কোশ্চেন গুলো আছে আরো 50 মার্ক, সেই 50-এ যদি তুমি 30ও তোলো তাও তোমার 80 হয়ে যাবে। আর যদি 40 তুলতে পারো তাহলে তো 90 পেয়ে গেলাম। এইভাবে কিন্তু ফার্স্ট পেপারে অনেক ভালো করে আগায় নিলে তোমার জন্য রিস্ক সেট থাকবা তুমি। সেকেন্ড পেপার তো মার্কস উঠবেই, কারণ কেউ যদি মনে করে না আমি সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারে ঢেলা মারি, সেকেন্ড পেপারে তুলে 90, ফার্স্ট পেপারে যায় বসে থাকবে 65, তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে, ঠিক আছে? দুটো মিলে হতে হবে 160। ইফ ইউ ওয়ান্ট টু, সরি, তোমাদের সময় 160 180 হতে হবে। 90 তে থাকবে তোমাদের সময় জিপিএ 4 থাকবে, 5 থাকবে না। জিপিএ 4 থাকবে 90 তে। সেই 90 পেতে হলে তোমাকে কি করতে হবে? 90 এর জন্য, এই 90 পাওয়ার জন্য, এই 90 মার্কস পেতে গেলে তোমাকে ওই ইয়ে করতে হবে, এই যে ফার্স্ট পেপারে আগে ভালো মার্কস তুলে ফেলতে হবে। ফার্স্ট পেপারে যদি 90 কনফার্ম করতে পারো, সেকেন্ড পেপারে তোমাকে 90 পেলে তারপরে 90 হলো 180, বা একটাতে 85 হলে আরেকটা 95 এ যেতে হবে, তাহলে হবে 180। তাহলে তোমার জিপিএ 4 হবে, আর তখন জিপিএ 5 থাকবে না যদি আগের নিয়ম বলবৎ থাকে। ওকে, লেটস গো টু নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1। আমরা 37 মার্ক পর্যন্ত কাজ করছি আপাতত, 1 2 3 4 5 5টা কোশ্চেনের। আমরা এখন ফার্স্ট কোশ্চেনে চলে যাব। এতে প্রিয়াঙ্কা আর আফিফার গতদিনের পড়া যাচাই করা হয়ে যাবে, কেমন মনে আছে, আর তোমাদেরকে আজকে পড়াটা শিখিয়ে দেওয়া হবে ওয়াসি এবং রায়ানকে। তো হ্যাভ ইউ গট ব্যাক ইউর ইউনিট 5 এন্ড লেসন 1? তোমরা কি ফিরে পেয়েছো, খুঁজে পেয়েছো ইউনিট 5 লেসন 1? স্যার এগুলোর অ্যানসারটা আমি দিই, স্যার আমি এগুলোর অ্যানসার দিই, আমি পারি। অবশ্যই দিবে, শুধু একা নয়, সবাই মিলে দিবে। একটার পর একটা কোশ্চেন একজনের পর একজন জিজ্ঞেস করবো, আনসার দিয়ে দিবে, নো প্রবলেম এট অল, ঠিক আছে? তো লেটস স্টার্ট আওয়ার রিডিং ফার্স্ট। যে এখানে মেহের জানের একটা ইয়ে ছিল, তোমাদেরকে আমি একবার মনে করিয়ে দেওয়ার জন্য আমার ইয়েটা দিয়ে দিচ্ছি। প্রিয়াঙ্কা খুলেছিল, তোমার ভিডিও ভালোই ছিল, খুলে রাখো, সবাই ভিডিও খোলো, ওপেন ইউর ভিডিও। তোমরা তাহলে লিঙ্ক আছে না, যে ওয়াসি একটু আগে বোধহয় নেট চলে গেছিল, আমি অ্যাডমিট দিলাম, কিন্তু তুমি যদি ওয়াসি আগেই ভিডিওটা খোলা রাখতে, তা আমি কথাগুলো বলার সময় মাথায় রাখতাম যে ওয়াসি চলে গেছে, নেট চলে গেছে, আরেকবার আমি বলি কথাটা, আমি তো জানি না যে তুমি নেট হারিয়ে ফেলেছো, এই জন্য ভিডিও থাকতে হয়। নেটটা চলে গেলে ধরা যায় যে নেট চলে গেছে, ও বোধহয় মিস করছে, আমি পড়াটা আবার পড়ি। ওকে, এমন গুরুত্বপূর্ণ কিছু তেমন বলা হয় না একটু আগে, এখন করে দিই। তোমরা প্রথমে একটা কম্প্রিহেনশন পাবা, সিন কম্প্রিহেনশন। ওখানে লেখা থাকবে যে রিড দ্য প্যাসেজ বিলো এন্ড আনসার দ্য কোশ্চেনস দ্যাট ফলো, ঠিক আছে? এই কথা বলার পরে ইউনিট 5 লেসন 1 লেখা থাকবে না, সরাসরি প্যাসেজটাই থাকবে, আমরা চেনার জন্য লিখে রাখছি।
যে ওখানে প্যাসেজে কি কি বলছে দেখো, যে মেহেরজান লিভস ইন এ স্লাম or on the Sirajganj town protection embankment। যাদের বই আছে সামনে দেখো, যাদের নেই মন দিয়ে শুনো, যে মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাদে একটা বস্তিতে বাস করত, ঠিক আছে। আর পলিথিন রুফ শেল্টার, তার যে পলিথিনের ছাদ বানিয়ে যে আশ্রয়, লুকস লাইক এ কেস, দেখতে লাগতো একটা খাঁচার মতো। শি ইজ নিয়ারলি 45, 45 বছর মতো বয়স, বাট লুকস মোর দেন দ্যাট হার ইউজ, মোর দেন হার ইউজ, যা বয়স তাতে বেশি লাগে তাকে দেখতে। ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল। তাকে আমরা পেলাম কোন অবস্থায়, তার আশ্রয়ের সামনে সে আগুন জ্বালিয়ে ওখানে রান্না করছে, এই অবস্থায় পেলাম। শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল, হার উইক হ্যান্ডস trembled as she adds some fallen leaves and straw to the fire। কিছু পাতা, পুরানো পাতা এবং আগুনের ভেতরে দেওয়ার সময় তার হাতটা কাঁপে, মানে সে দুর্বল। The whispering wind flow from the river Jamuna makes the fire unsteady। whispering wind মানে কানে এসে আস্তে আস্তে কথা বলে না, কান কথা, ওটা হুইসপারিং। তো বাতাস এসে কানের মধ্যে শব্দ করে, তাই বলছে হুইসপারিং উইন্ড। কোথাকার থেকে আসে? ফ্রম দ্য যমুনা, যমুনা নদী থেকে আসে। মেক্স দ্য ফায়ার আনস্টেডি, কারণ এই যমুনার এই বাতাসে তার আগুন গোটা আনস্টেডি বা অস্থিতিশীল হয়, ঠিক মতো থাকে না, আগুনটা নিভে নিভে যায়। যেমন তার জীবনের ঘটনাগুলো নিভে নিভে গিয়েছে বিভিন্ন ক্রাইসিসে, এই কথা বলছে। তারপর বলছে দেখো, যে দা ড্যান্সিং ফ্লেম রিমাইন্ডস, ওই যে নাচছে যে আগুন, ওটা মনে করে দিয়েছে, রিমাইন্ডস মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনের ঝড়ের কথা মনে করিয়ে দেয় এই ড্যান্সিং ফ্লেমস। আমি করি, আনসার করি। আনসার আরো দেরি আছে। নট লং অ্যাগো, অনেক আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, সবকিছু তার ছিল। কি কি ছিল? এ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। The erosion of the Jamuna gradually consumed all her landed property. Erosion means, do you know what is erosion? Erosion is the decaying of the soil. নদী ভাঙনটা পরের কথা, অ্যাকচুয়ালি ডিকেইং অফ দ্য সয়েল, মাটির ক্ষয়টাকে ইরোজন বলা হয়। সেটা নদী ভেঙেও হতে পারে, বাতাসের আঘাতেও হতে পারে, ঠিক আছে। মাটির ক্ষয়কে ইরোজন বলি আমরা, হ্যাঁ, মাটির ক্ষয়, বাস। The erosion of the Jamuna gradually means serially, হ্যাঁ, one by one, ক্রমান্বয়ে। gradually consume হচ্ছে গ্রাস করে নিল, খেয়ে ফেললো, all her landed property। it finally claimed, চূড়ান্তভাবে দাবি করেছিল, her only shelter during the last monsoon। মানে ফাইনালি ক্লেম মানে কি, দাবি করা মানে কি, নিয়ে নিয়েছিল। কাঠটা এই মেহেরজান একমাত্র শেল্টার এই বর্ষাকালে নিয়েছিল, মনসুন মানে বর্ষাকাল। It took the river only a day to devour Meher's house, trees, vegetables, garden and the bamboo bush। It took the river only a day, এই নদীর লেগেছিল মাত্র একদিন কি করতে, তো ডেভোর মানে গিলে ফেলা, গিলে ফেলতে। কি গিলে ফেলেছিল? মেহেরস হাউস, মেহেরের বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ট্রিজ, গাছপালা, ভেজিটেবল, সবজি বাগান, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ, বাঁশের ঝাড়। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু diseases that cruel hunger and poverty brought to the family। সেই কঠোর মানে ক্ষুধা এবং নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্র তার পরিবারের লোককে একে একে নিয়ে গিয়েছে। এরপরে যে যমুনার ভাঙন, সবকিছু মিলে সে এখন নিঃস্ব, একলা একা। Now she is the only one left to live on with the loss and the pain। দুঃখ কষ্ট নিয়ে সে একা বেঁচে আছে। The greedy Jamuna, লোভী যমুনা, had shattered her dreams and happiness। তার জীবনের স্বপ্ন এবং সুখটাকে ভেঙে ভেঙে খান খান করে দিয়েছে। shatter হচ্ছে ভেঙে ফেলা। There are thousands others waiting to share। আরো হাজার হাজার মানুষ রয়েছে to share the same fate like মেহেরজান। মেহেরজানের যে ভাগ্য, এরকম ভাগ্য শেয়ার করার জন্য হাজার হাজার আরো লোক রয়েছে, তাদেরও এরকমই ভাগ্য ঘটেছে। বাংলাদেশ is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon।
বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ, যেখানে দেখা গেছে যে এই বর্ষাকালে এই হয়, এই নদীমাতৃক দেশ কি করে, এই মানুষের ঘর বাড়ি সব নিয়ে চলে যায়, হ্যাঁ, নদীর দুই পার প্লাবিত হয় ডিউরিং ইচ মনসুন, যেমন এখন হচ্ছে দেখো টেলিভিশনে, প্রতি বর্ষাকালে many more villages are threatened, হুমকি প্রাপ্ত, threatened মানে হ্যাঁ আঘাতপ্রাপ্ত, by the mighty rivers like the Jamuna, the Podda and the Meghna. It is estimated that river erosion makes at least 1 lakh people homeless. এটা অনুমান করা হয়েছে, হিসাব করা হয়েছে যে নদী ভাঙ্গন প্রায় 1 লাখ মানুষকে গৃহহীন করেছে, আশ্রয়হীন করেছে এভরি ইয়ার, প্রতি বছর বাংলাদেশে। ইনফ্যাক্ট রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, নদীর ভাঙ্গনটা সবচেয়ে বড় বিপদগুলির মধ্যে একটা, কজড বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা এই বায়ু চেঞ্জের জন্য হয় বা আবহাওয়ার পরিবর্তনের জন্য। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশনস, আমরা যদি তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নিতে না পারি, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জের সাথে অভিযোজন বা মানিয়ে চলার মতো, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, আরো হাজার হাজার মেহেরজান হয়ে যাবে ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, প্রতি বছরে আমাদের গ্রামে এবং শহরে। এই আমার রিডিং থেকে, এরপরে তোমরা সামনে কম্প্রিহেনশন টেক্সট পাবে, আমিও ছাপিয়ে রাখবো, তোমরাও প্রিন্ট পাবে বা গুগল থেকে নেবে, যার বই সামনে রাখবে, আমাদের প্রশ্ন আনসারগুলো সুবিধা হবে। বলো প্রিয়াঙ্কা, একে একে সবাই বলবে, আকিফা, ওয়াসিম, রায়ান, the quality of the river, so এটা 3 নাম্বারটা হবে। আমাকে আনসার বলতে হবে। গ্রেডি যমুনা মিন্স হোয়াট? গ্রেডি মানে কি বলেছি, বুঝিয়েছে বলো। ক্রিওলিটি স্যার এটা হবে। ক্রুয়েলটি, ঠিক আছে। জেনারোসিটি তো ভালো কথা, ইনস্টেবিলিটি অস্থিরতা, চ্যারিটি হচ্ছে কল্যাণ, তাহলে নিশ্চয়ই এইগুলা প্রায় কাছাকাছি অর্থ, ভিন্ন রকম অর্থ। বি নাম্বারটা বলি। আরেকজন বলবে, তুমি তো বলেছো এক নাম্বার। মেহেরজান ইজ এ বা অ্যান ওমেন, ওয়াসি বলো মেহেরজান কি ধরনের ওমেন ছিল? অসপিশিয়াস, রেচেড, ওয়েল অফ না সলভেন্ট, কি ছিল বলো? যদি উত্তর পেতে দেরি হয়, হ্যাঁ রেচেড, উত্তর পেতে দেরি হলে বুদ্ধি করবে যে তিনটা একরকম উত্তর কোথায় কোথায় আছে। অসপিশিয়াস, অল অফ সলভেন্ট, এরা একই ধরনের অথবা এইটার বিপরীত, যেটা সবার থেকে বিপরীত অর্থ একটাই, সেটাই হবে উত্তর, রেচেড। নাম্বার সি বলবে আফিফা, the word harsh could be replaced by harsh, could be replaced by indulge, soft, hazy না cream, কি হবে বলো? আফিফা বলো। স্যার আমি বলি, তোমাকে দেব একটু পরে। তাহলে তো তুমি বলে ফেলেছো, তুমি তো হয়ে গেল, আর তোমার বলার সুযোগ থাকবে না। ক্রিম হচ্ছে হার্শ, আচ্ছা ঠিক আছে। এবার একটু আফিফাকে সুযোগ দাও। আফিফা শুনতে পাচ্ছ? আনসার বলো। ওটা আফিফাই তো বলেছে স্যার, আফিফা বলেছে ওটা, এখন এটা আমি বলি। স্যার আমি বাকি আছি। হ্যাঁ আফিফা বললে না, তুমি বললে। স্যার আফিফা বলেছে, আফিফা সি নাম্বারটা আফিফা বলেছে। ক্রিম বলেছে আফিফা, আচ্ছা ঠিক আছে। তাহলে আফিফা বলেছে, প্রিয়াঙ্কা বলবে লাস্টে, কারণ প্রিয়াঙ্কা ফার্স্টে একবার বলেছে। বলো রায়ান, দ্য ড্যান্সিং রিমাইন্ডস মেহেরজান অফ দ্য ড্যাশ ইন আ লাইফ, joy, sympathy, স্যার সাফারিংস হবে। sufferings, very good. And Priyanka again, বলো river erosion takes place because of কি কি কারণ? ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ। ডিফরেস্টেশনে রিভার ইরোশন হয়, কিন্তু সেটা এখানে সম্পূর্ণ কারণ না, সম্পূর্ণ কারণ হলো ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট স্যার এফ নাম্বারটা বলবো? এত কিছু করতে একটু ওয়েট করতে হবে। বলো দেখি রায়ান, which of the following has the closest meaning of the word roofed? roofed মানে কি রায়ান বলো? covered, স্যার কভার্ড হবে। covered হবে। G number, anyone who can say what does the word turmoil mean? Ups and down. Ups and down. Ups and down. Okay. Boys and girls, take the screenshot from here of the question. You have already taken it, I think. তোমরা সবাই নিয়েছো কোশ্চেন আনসার 1 into 7, 7টা কোশ্চেন থাকে এখানে। এটা আমাদের ইউনিট 5 লেসন 1 থেকে পড়া হচ্ছে। এমনিভাবে বিভিন্ন ইম্পর্টেন্ট ইউনিটগুলো থেকে পড়া হবে, লেসনের নাম বলে দেওয়া হবে, তাহলে তুমি বুঝতে পারবে আইডিয়া যে কতগুলো লেসন তুমি পড়লে। এটা আনসারগুলো একটু আগে নিয়েছো তোমরা, তাই না? এখন কোশ্চেন আনসার করতে করতে আমরা বাড়ি যাব। বলো আনসার দ্য ফলোইং কোশ্চেন, ডেসক্রাইব মেহেরজানস রেসিডেন্স। মেহেরজানের রেসিডেন্ট কেমন ছিল, কে বলতে পারে? মেহেরজানের বাড়ি দেখতে কেমন ছিল, তো আনসার করতে পারো, কম্প্রিহেনশন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। ইউ হ্যাভ টেকেন স্ক্রিনশট ফ্রম গুগল অর ফর টুডে, অথবা বই সামনে আছে, ওটা দেখেই বলতে পারো।
মেহেরজানের বাড়ি কেমন ছিল? কি মনে হয়? ক্যান এনিওয়ান গেস? টেক টাইম বাট আনসার পারবে না? দেখো ডেসক্রাইব দ্য মেহেরজানস রেসিডেন্ট, আনসার দেখো একটু আগে স্ক্রিনশট নিয়েছো তোমরা। মেহেরজানস রেসিডেন্ট ইজ নোন অ্যাজ এ শান্তি, শান্তি মানে হচ্ছে ছাউনি, ঠিক আছে। ইটস রুফ ইজ মেড অফ পলিথিন অ্যান্ড ইট হ্যাজ দ্য লুক অফ এ কেজ, দেখতে ছাঁচার মতো। ইট ইজ মেড অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এনভায়রনমেন্ট, মানে বাঁধ। দেখো আমরা লিখতে পারতাম রেসিডেন্স বাড়ি ছিল খুবই শ্যাবি অ্যান্ড শ্যান্টি বলে শেষ করতে পারতাম, যদি ওটা থাকে 1 নম্বরের কোশ্চেন। যেহেতু 2 নম্বর, এই জন্য একটু ডেসক্রিপটিভ হয়েছে। তার বাড়িটা শান্তি নামে পরিচিত, মানে ছাদটা পলিথিন দিয়ে তৈরি, হ্যাঁ, এটা তোমার একটা খাঁচার মতো দেখতে, এত কথা এখানে বলে দিয়েছি আমরা। সিরাজগঞ্জের বাঁধের কাছে বানানো হয়েছে, টাউন বাঁধ, শহর রক্ষা বাঁধে। বলো আমাকে, ওয়াই ডাজ মেহেরজান লুকস মোর দেন হার এজ? মেহেরজানকে তার বয়সের চাইতে বেশি বয়স লাগে কেন? বলো, কি মনে হয়? এটা কমন সেন্স, এর কথা লেখা নাই। ওয়াসি বলতে পারবে কেন লাগে? বয়সের চাইতে বেশি বয়স একটা মানুষকে কখন লাগতে পারে বলো? চিন্তা করে বলো। স্যার অনেক খাটে আর খাটে, সাফারিংস এর মাধ্যমে জীবন যায়, অসুখ বিসুখ, অভাব suffers a lot. ইয়েস, শি সাফারস এ লট। তাই বলছে এখানে যে অ্যাংজাইটি অ্যান্ড ম্যালনিউট্রিশন, অপুষ্টি, উদ্বিগ্নতা এবং অপুষ্টি, মেক এ পারসন ওল্ড আনটাইমলি, as these two things are the daily companions of Meherjan's life. She looks more than her age. এবার বলো রায়ান, what crushed Meherjan's dream and happiness and how? মেহেরজানের স্বপ্ন এবং সুখকে ভেঙে দিয়েছিল কিসে এবং কিভাবে? কি মনে হয় আইডিয়া? Sir, the greedy Yamuna crushed Meherjan's dream and happiness. And how? Now Priyanka, get ready. Next answer. আর একটু কথা লিখতে হবে, দেখো এখানে প্রশ্নের উত্তরে 2 নম্বরের জন্য। The greedy Jamuna crushed Meherjan's dream and happiness by eating up her landed property. এটা বলতে হবে, তার এই যে landed property খেয়ে ফেলেছিল এই যমুনা নদীতে। House, trees, vegetable garden and the bamboo bush. এবার প্রিয়াঙ্কা বলো নাম্বার 3 কোশ্চেন, when are many more villages threatened by the rolling rivers? খুব সহজ, তাহলে টাইমটা বলতে হবে। বলো প্রিয়াঙ্কা, আনসার বলো। প্যাসেজ দেখো, দেখো কোনো সমস্যা নাই, এক শব্দ 2 শব্দ উত্তর, এটা খালি 2 শব্দের সাথে বাক্য লাগিয়ে দিতে হবে। যে when are many more villages, কখন আরো গ্রামগুলো threatened বা হুমকিপ্রাপ্ত হয় by the rolling rivers, গর্জনরত এই নদীর দ্বারা, কখন গ্রামের আরো গ্রামগুলো, দেশের আরো গ্রামগুলো threatened বা আঘাতপ্রাপ্ত হয়? কবে আঘাতপ্রাপ্ত হয়? শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, কখন বলো? during monsoon. ডিউরিং মনসুন, ঠিক আছে। এটা আনসার দিতে হবে Yes, একটা sir. বাক্যে, During ডিউরিং monsoon. মনসুন many more villages are threatened by the rolling rivers. Now Rivers. Afifa will answer, how can we reduce the increasing number of shelterless people affected by river erosion? আমরা কিভাবে নদী ভাঙনের মানুষের পরিমাণটা কমিয়ে দিতে পারি? মানুষের পরিমাণ কম মানে কম মানুষের নদী ভাঙন ঘটবে বা ঘটবেই না, এটা কিভাবে সম্ভব বলো? আফিফা, ক্যান ইউ থিংক এন্ড স্যার রেডি এই ফর কোশ্চেন আনসার? আনসার দেখা দেন স্যার, আর 1 মিনিট আছে, স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, স্ক্রিনশট এখন নাও না, কালকে নিলাম না, ওটাই তো। স্যার এই লাস্টের সিডি নিতে পারিনি। নিয়ে নাও, এটা এরকম লেখা আছে যে we can reduce the increasing number of shelterless people affected by river erosion by taking prompt action to adapt the climate change. Climate change এর সাথে অ্যাডাপ্ট করার জন্য দ্রুত ব্যবস্থা নিয়ে আমরা এটাকে মোকাবেলা করতে পারি। সো নাও গো টু রাইটিং পার্ট, কালকে যারা মিস করেছো তারা, এটা হচ্ছে রাইটিং। টাইম নাই। হ্যাঁ, রাইটিং পার্টটা হচ্ছে 1 সপ্তাহের জন্য পরীক্ষার পড়া, প্রতি সপ্তাহে পরীক্ষা দিতে হবে, তার জন্য লোডশেডিং রাইটিং পার্টটা নিয়ে নাও। যারা এখন পর্যন্ত দেখো নাই, নিয়ে নাও। এই যে সিরাজ স্যার পুরোটুকু একটু দেখাতেন, দেখান। ইট কজেস থেকে, এই যে এখানে আমি প্রতি সপ্তাহে কিছু রাইটিং দেব, পরের সপ্তাহে লিখে নিব। আর প্রতি মাসে একটা পরীক্ষা 50 মার্ক,